সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 16। তো 16 নাম্বার আমাদের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বের 6 সংখ্যার গুরুত্ব, বৈশিষ্ট্য ও বিচার পদ্ধতি। তো আজ ক্লাস হচ্ছে 28শে নভেম্বর 2025। 28 তারিখ হচ্ছে 1 নভেম্বর মাস মানে 2, সাল হচ্ছে 9 সমান 3, আজকের বার শুক্র 6 মিলে 9, সকাল 8টায় ক্লাস হচ্ছে, 9 আর 8 17 সমান 8। তাছাড়া আজকের প্ল্যানেট আছে, লগ্নটা কিন্তু বৃশ্চিকে নেই, ধনু লগ্ন। তো দেখুন, ধনু লগ্ন দিয়ে ক্লাস শুরু হয়েছে। ধনু লগ্নের তৃতীয় আছে রাহু, শনি, চন্দ্র। লগ্নের অষ্টমে আছে বৃহস্পতি, নবমে আছে কেতু, একাদশে আছে বুধ, আর দ্বাদশে আছে মঙ্গল, রবি, শুক্র ত্রিগ্রহ যুক্ত হয়ে। তাছাড়া এদিকে একটি হাত অঙ্কিত আছে, আপনারা দেখেন। কেতু আমরা জানি যে হাতের তালুর অংশে কেতুর অংশ, ঠিক মাঝখানের অংশ হচ্ছে কেতুর অংশ। তাছাড়া আমরা যে নাম্বার দিয়ে রাখি সেটি হচ্ছে দিয়ে রাখবেন যে রাশির অংশ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা জানি যে প্রথম নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। ও সরি, আজ তো শুক্রের ক্লাস হবে, সরি। তো 6 নাম্বার হচ্ছে শুক্র হচ্ছে ভরণী নক্ষত্র, হচ্ছে শুক্রের নক্ষত্র। তো 2 নাম্বার নক্ষত্র হচ্ছে আমাদের সেই দৈত্য কুলগুরু শুক্রাচার্য, যিনি দৈত্যদের কুলগুরু। কিন্তু দেখেন, ধর্মরাজ যদি বলা হয় যে সব থেকে বেশি জ্ঞানী রাজা যাকে বলা হয়, সে কিন্তু রাবণ রাজা। উনি যেমন ধার্মিক, তেমনি কত ধার্মিক হলে উনি উনার অমরত্ব বা অমরত্ব বান উনি নিজের কাছে রাখতে পেরেছিলেন। এমনকি যে লং ওই কি যিনি ভগবান রামচন্দ্র, তিনি পর্যন্ত তার কাছে রাজ্য শাসন শিখতে চেয়েছিলেন যখন উনি মৃত্যু শয্যায় শায়িত সেই সময়। ফলে বুঝতে হবে যে উনি এই শুক্র দৈত্যদের কুলগুরু, কিন্তু সে কিন্তু ধর্মের দিক থেকে অনেকাংশে কত এগিয়ে এটা বলে বোঝানো যাবে না। বিশেষ করে মানব কুলের দেবগুরু আমরা জানি বৃহস্পতি, আর দৈত্য কুলের যে গুরু তিনি হচ্ছেন শুক্রাচার্য। ইনি আবার প্রেমের দেবতা, ইনি আবার শান্তির প্রতীক। কেন শান্তির প্রতীক? আমাদের 5 সংখ্যার ক্লাসে কিন্তু শেষ হয়ে গেছে যে হাতের 5টি আঙ্গুল, অর্থাৎ এরপরে আমাদের আর কিছু নেই এমন মনে হয়েছে। তো শুক্র বিশেষ করে 6 সংখ্যা তো রয়েছে, কারণ 9 পর্যন্ত আমাদের যেতে হবে, তারপর যোগ করলে একক সংখ্যায় রূপান্তরিত হবে। তো এই শুক্র আমরা শুক্রের গুরুত্ব কোথায় এটি বুঝতে গেলে প্রথম আমরা দেখব যে আমরা বিশেষ করে ষড় ঋতুর দেশ আমাদের, ষড় ঋতুর দেশ আর কোন কোন দেশ রয়েছে এটি কিন্তু আমাদের বুঝতে হবে। শুধু বাংলাদেশ ষড় ঋতুর দেশ, না আর কোনো দেশ রয়েছে? আপনারা জানেন কিনা যে সিঙ্গাপুরে প্রতিদিন কিন্তু বৃষ্টি হয় কম বেশি। এমনকি শ্রীলঙ্কাতে যাবেন, প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হয়। কিসের বৃষ্টিকাল আর কিসের গ্রীষ্মকাল আর কিসের শীতকাল, সব সময় দেখবেন যে কম বেশি বৃষ্টি হয়। আবার দেখবেন যে আমেরিকার নিচেই যে অংশ, ওই আমেরিকার নিচের অংশের দেশটা কি, যেখানে ওই ট্রাম্প বলছিলেন পাঁচিল দিয়ে দেব, ওই রাষ্ট্রের নাম কি? আহ কানাডা, না না, কানাডা মেক্সিকো, নয়, মেক্সিকো, মেক্সিকো। মেক্সিকোতে দেখবেন যে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয়। তো এটি কেন হয়? আবার ভারতের কাশ্মীরে দেখবেন যে বেশি আহ, মূল্যবান জায়গায়, জায়গাটি কেন? তো এই শুক্র বিশেষ করে ষড় ঋতু যদি আমাদের জানতে হয় যে ষড় ঋতুর দেশ বাংলাদেশ কেন, অর্থাৎ আমরা যারা ভূগোলের শিক্ষার্থী আছি, তারা কিন্তু বুঝতে পারবো যে মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি পর্যন্ত, মানে যে দেশগুলো একেবারে মিডিল বরাবর গেছে, সেই দেশগুলো হচ্ছে ষড় ঋতুর দেশ হয়। লক্ষ্য করে দেখবেন যে এ জায়গায় ঋতুগুলো এইরকমই থাকে। বা দেখা যাচ্ছে যেমন সিঙ্গাপুরে কখনো শীত নেই, গরম নেই, নাতিশীতোষ্ণ অঞ্চল। তো এটি ম্যাপের কোথায় পড়েছে? সূর্য কোন দিক থেকে ওঠে, কোন দিকে অস্ত যায়? যদিও সূর্য ওঠেও না, অস্তও যায় না, পৃথিবী ঘোরে। তো যাই হোক, আমরা জ্যোতিষ শিখতে আসছি, আমরা ভূগোল নিয়ে খুব একটা আহ, না যাই, সময় নষ্ট না করি। কিন্তু সময় নষ্ট এই জন্য করতে হয় যে আমরা যখন মান্ডেন অ্যাস্ট্রোলজি করব,
তখন কিন্তু এই ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করবে যে ওই দেশের খরা, ওই দেশের বৃষ্টি, বন্যা বা ধরেন জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু বিচার করতে হবে ওই ঋতু অনুযায়ী, বা ঋতু কিন্তু তিথি, এটাও মাথায় রাখতে হবে যে 6 সংখ্যা দিয়ে যে 6টা ঋতু হয়েছে, এটি হচ্ছে আমাদের মূল তিথি। যে চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, ওই জোয়ার ভাটার কারণেই কিন্তু এই ঋতুগুলো হয়ে থাকে। তো আমরা জানি যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু। একটু মিউট করুন, কার ওখান থেকে সাউন্ড আসছে, আর ভিডিও গুলো অন করবেন। তো ঋতু 6টা আর বোঝানোর এমন কিছু নেই। তাছাড়া রিপু কিন্তু 6টা, এটা কিন্তু আমাদের বোঝার দরকার। শুক্র কিন্তু এই রিপুকে পরিচালিত করে। যে রিপুটা আমাদের সবসময়ের জন্য, ষড় রিপু কিন্তু মানুষকে ধ্বংস করে দিতে পারে। এর কোনোটিই কিন্তু শুভত্ব কম দেয়। যেমন কাম দিয়ে কাম ক্ষয়, ক্রোধ দিয়ে, হ্যাঁ, যে ক্রোধান্বিত হয়ে আমরা অনেক কিছু করি, মারামারি, লাঠালাঠি, এমনকি মার্ডার পর্যন্ত করি সেই ক্রোধ দিয়ে। লোভ, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ, লালসা চরিতার্থ করতে গিয়ে আমরা না কি করছি। সেই সঙ্গে মোহ, আরে বাপরে, দুনিয়ায় কদিনের জন্য এসে কি না মোহ, এটি আমার, ওটি আমার, ওটি আমার, সবই আমার দুনিয়ায়। মদ, কোন মদ? মানে নেশার মদ নয় কিন্তু এখানে। এ মদের মধ্যেও কিন্তু একটু বিষয়ে, শুধু নেশাকে মদ বলা হবে না, কালো বোতল, কালো জলকে মদ বলা হবে না, এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হয়ে মদ সৃষ্টি হয়েছে। এটি আমাদের রাত্রে আজকে শিক্ষা সেমিনার রয়েছে, সে সময় সুযোগ পেলে আলোচনা করব। মাৎসর্য কি আপনারা এটা জানেন? তাছাড়া শরীরে 6 প্রকার রস থাকে, এগুলোর ব্যাখ্যা আমরা একটু কম যাই, কারণ শুক্রের সংখ্যাও এদিকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো শুক্র রস 6 প্রকার, যেমন শরীরে যে মিষ্টি রসটা থাকবে সেটিকে বলবো আমরা মধুর রস, যেটি তিক্ত থাকবে তিতো, সেটি তিক্ত রস, যেটি কষায়, কষায় রস, এটা আয়ুর্বেদে ব্যবহৃত হয়। আবার লবণ, রক্ত কেটে গেলে রক্ত বের হয়, আমরা মুখে নেই, সেটি লবণ লাগে। তাছাড়া অম্ল, যেটি গ্যাস অম্ল আমরা যেটি বলি। আর কটু, বিশেষ করে স্বাদ যেটা, সেটি কিন্তু কটু। মূল বিষয় আসবো আমরা, যে বেদাঙ্গের এক অঙ্গ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। বেদের নির্মল চক্ষু বলা হয় তার জন্য, যেমন শিবের চোখের জল রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ, ভগবান শিবের বা পরমেশ্বর শিবের চোখের জল পড়ে রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে, এটি আমরা পুরাণাদিতে পাই। ঠিক তদনুরূপ বেদের যে 6টি অঙ্গ, আমরা জানি কিনা যে একটি হচ্ছে বর্ণ, একটি হচ্ছে তার পদ, একটি হচ্ছে তার মন্ত্র, আরেকটি হচ্ছে তার কলা, আরেকটি হচ্ছে ভুবন, আর একটি হচ্ছে তার তত্ত্ব কথা। তাহলে বর্ণ কি? বর্ণ কোন পদ, কোন মন্ত্র, কোন কলা, আর কোন ভুবন, আর কোন তত্ত্ব। এই যে 6 বেদের, বিশেষ করে বেদের যে 6 অঙ্গ, সেই অঙ্গ থেকে যদি জ্যোতিষশাস্ত্র সৃষ্টি হয়ে থাকে, তাহলে বর্ণ, পদ, মন্ত্র, কলা, ভুবন, তত্ত্ব, এগুলো আপনার স্ব স্ব জায়গা থেকে জেনে নেবেন। না হলে আমাদের বিশেষ শাস্ত্রজ্ঞ শিক্ষক রয়েছেন, যিনি জে.কে. দেব স্যার, আপনারা জানেন যে এই শাস্ত্র বিষয়ে অধিক পারঙ্গম। আমি বলেছি যে আমার শূন্যতা, আমার যে সকল শিক্ষকরা আছেন, অবশ্যই অবশ্যই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আমার শূন্যতাকে পূর্ণতা দিয়ে আরো উপসে ফেলবে, সেটি আপনারা যাচাই করে নেবেন। তাছাড়া পারমার্থিক তত্ত্ব যদি বিচার করি, তাহলে আমরা দেখব যে এই 6 সংখ্যাকে সাধারণত আমরা শুভ চোখে দেখি, যে ওই যে নৈসর্গিক শুভ গ্রহ আর নৈসর্গিক যে অশুভ গ্রহ। রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু নৈসর্গিক পাপ গ্রহ, বাকিগুলো হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। তাহলে শুক্র হচ্ছে শুভ গ্রহ। তাহলে শুক্রকে দৈত্যদের কুলগুরুর খাতে কেন ফেলানো হয়েছে, সেখানে ষড় রিপুকে কেন ডাকা হয়েছে, আবার এই বেদের 6 অঙ্গ কেন শুক্রকে নিয়ে টানা হয়েছে, এটি কিন্তু দেখতে হবে। রিপুর তাড়নায় যে মানুষ রসাতলে যায়, তার জন্য রিপুকে টানা হয়েছে। এমনকি পশুর সমান পর্যন্ত মানুষ যে হয়ে যায় আমরা দেখি, সেটিও কিন্তু এই রিপুর তাড়নাই কিন্তু হয়। তাছাড়া বিশেষ করে 6 সংখ্যা নিয়ে বলতে গেলে দেখা যায় যে পার্থিব যে সুখ, জাগতিক সুখ, ইন্দ্রিয় সুখ, এমন এগুলো কিন্তু শুক্র। আবার শুক্র শান্তির প্রতীক, প্রেমের দেবতা, অর্থাৎ প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব, সবই কিন্তু শুক্র দেয়।
সুখ শান্তি ধন ঐশ্বর্য সবই কিন্তু শুক্রের অধীনে। এমনকি নিরপেক্ষ জ্ঞান দেওয়ার ক্ষমতা কিন্তু শুক্রের থাকে না। এ কিন্তু নিরপেক্ষ জ্ঞান দেয় না, অর্থাৎ তথাপিও সে কিন্তু জ্ঞান পণ্ডিতও বটেই। ওই যে বলেছি দৈত্যদের গুরু, অর্থাৎ গুরুগিরি শিক্ষকতা যেমন বৃহস্পতির মধ্যে রয়েছে, শুক্রের মধ্যেও কিন্তু শিক্ষকতা রয়েছে। তবে সেটি নিরপেক্ষ নয়, একপক্ষ। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া ধরেন এই 6 সংখ্যার যদি আমরা প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে যাই, তাহলে কিন্তু আমরা জানি যে কাম দ্বারা কাম হয় বা কামকে জয় করতে হয়। যেমন ভোগের সাহায্যে যে কামনা বাসনা, তার যে বীজ কিন্তু তার দ্বারাই নষ্ট করতে হয়। এমনকি প্রবৃত্তি নিয়ে যে মানুষের সাধনা করা, রূপ সৌন্দর্যের যে সুধা আহরণ করা, অরূপের সন্ধান করে তা তবেই তো রূপ পেতে হবে। সবসময় বিপরীত দিকে না গেলে কিন্তু আমরা সঠিক দিকে যেতে পারবো না। সেই বিপরীত ধর্মী শিক্ষা কিন্তু শুক্রই দিয়ে থাকে। তাই তো এই 6 সংখ্যাকে আমরা অনেকে কিন্তু ভয় পাচ্ছি, যে বিপরীত দিকে যে, অর্থাৎ মরা থেকে যে রাম নাম হয়, তেমনি শুক্র কিন্তু বিপরীত দিক থেকে গিয়ে শিক্ষা দান করে থাকে। আবার এই শুক্র বৃহস্পতির সঙ্গে যখন যুক্ত হয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু এটিকে গুরুচণ্ডাল বলে। কেন বলে? যে রাহু হচ্ছে দত্তগুরু আর দেবগুরু বৃহস্পতি, এরা যুক্ত থাকলে গুরুচণ্ডাল হয়। আর আমি ব্যক্তিগতভাবে বলি যে শুক্র এবং বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট থাকলে গুরু চণ্ডালের সমান ফল দিয়ে থাকে। কারণ এই চণ্ডাল কখনো ওই গুরুর সঙ্গে মিশতে পারে না। এ নিরপেক্ষ কোনো জ্ঞান দেয় না। বৃহস্পতি কিন্তু উজাড় করে দেয়, এটা আপনারা জানেন। তাছাড়া বিশেষ করে মানুষের যে ভোগ বিলাসিতা, এমনকি ভ্রান্ত পথে যাওয়া, ভ্রান্ত পথে দিশেহারা হয়ে যাওয়া, তাছাড়া দেখেন যেমন ওই উম, মানে পথিকের মতো দাঁড়িয়ে থেকে, তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থেকেও সে চণ্ডীদাস রজকিনীর মতো, যে কত বছর, 14 বছর না 12 বছর পরে একখট পেয়েছে। কি খট পেয়েছে? বড়শি নিয়ে বসেই আছে। কবে উনার প্রেমিকা রজকিনী কবে একবার চোখের ইশারাটা দেয়, ঘুরে পাড়ে নিয়ে বসে রয়েছে। অর্থাৎ এই তীর্থের কাকের মতো তার লোভ লালসা, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু যতক্ষণ না পর্যন্ত তার দমন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বড়শি নিয়ে বসে থাকবে। তাছাড়া ধরেন যে মানুষের এই যে চলার পথে অনেক গুণ আছে, দোষ আছে। তো দোষ অংশ শুক্রের মধ্যে যেমন বেশি পাওয়া যায়, তেমনি সেই দোষকে নিখাত করে, ওই যে নিরপেক্ষ নয় শিক্ষা, যেটুক করে সেটুক কিন্তু খাঁটি করে মানুষকে সুখী করে তোলে। যার জন্য সৌন্দর্যের প্রতীক বলা হয় শুক্রাচার্যকে। শুক্র যার ভালো থাকবে, দেখবেন যে রূপ রস গন্ধে সেজে গুজে সে খুব সুন্দরভাবে ক্লাসে অ্যাটেন্ড করেছেন। আর যার শুক্র খারাপ থাকবে, তার দেখবেন যে ওই পিছনে বালিশ সে হেলান দিয়ে রয়েছে, বা পিছনে দেখা যাচ্ছে লেপ কাঁথা বালিশ মশারি দেখা যাচ্ছে। আমাদের প্রথম ব্যাচে দেখা গেছিল মশারির ভিতর বসে ক্লাস নেন বা ক্লাস করেন, এমন শিক্ষার্থী কিন্তু ছিল। তো যাই হোক, তিনি জ্যোতিষ হয়েছেন, মশারির ভিতর থাকলেও তিনি কিন্তু জ্যোতিষ হয়েছেন। তাছাড়া আমরা সব থেকে বড় বিষয় দেখি, যে দেখবেন আপনারা যে হিন্দু ধর্মে তো আমরা রাবণ রাজার কথা বললাম। আপনারা যদি খ্রিস্টান ধর্মে যান, যে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন, তার পাশে 6 জন কুমারী দাঁড়িয়ে আছেন। দেখবেন যে 6 জন কুমারী সবসময় থাকে। আপনার গুগলে সার্চ দিয়ে যীশু খ্রিস্টের একটা ছবি আনবেন, আর এনে সেখানে দেখতে পাবেন এই 6 জন যে কিশোরী দাঁড়িয়ে থাকে বা কুমারী দাঁড়িয়ে থাকে। ওই কুমারীর একজনকে বলা হয় হচ্ছে বিনয়, আর একজনকে বলা হয় বিবেচনা, আর একজনকে বলা হয় শক্তি, আর একজনকে বলা হয় সম্মান, আর একজনকে বলা হয় কৌমার্য, আর একজনকে বলা হয় নিয়মানুবর্তিতা। এগুলো যার মধ্যে না থাকবে, সে ব্যক্তি কখনোই মহান হতে পারে না। তাই তো শুক্রাচার্য দৈত্য কুলগুরু হওয়া সত্ত্বেও নৈসর্গিক শুভ গ্রহ।
উদাহরণ দিলে আরো অনেক কিছু কিন্তু দেওয়া যাবে, তবে মাথায় রাখবেন যার মধ্যে বিনয় রয়েছে। যেমন আমরা সনাতন ধর্মের আমরা গীতার যে মূল না গীতার না কিসের আমরা বলি যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, হ্যাঁ গীতার কথা। তো এই যে বলি ঠিক তদনুরূপ আপনারা যদি কারো বাইবেল পড়া থেকে থাকে তাহলে আপনারা দেখবেন যে এই ছয় কুমারী হচ্ছে বিনয়, যার মধ্যে বিনয় রয়েছে, যার মধ্যে বিবেচনা রয়েছে, যার মধ্যে শক্তি রয়েছে, যার মধ্যে সম্মান রয়েছে, যার মধ্যে কৌমার্য রয়েছে, যার মধ্যে নিয়মানুবর্তিতার আভাস রয়েছে, সেই কিন্তু এই ছয় সংখ্যা, এই ছয় কুমারী। আর এই ছয় কুমারীর প্রতীক নিয়ে তবেই না যীশু খ্রিস্ট দণ্ডায়মান ছিল। উনাকে পেরেক দিয়ে ললাটে, বুকে, হাতে, পায়ে পেরেক ঠুকে পুরুষ বিদ্ধ করে যখন হত্যা করা হয়েছে, তখনও কিন্তু উনি জগতের কল্যাণ চেয়েছেন। এই যে জীবহিংসা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, এটি যেমন আবিষ্কৃত হয়েছে, যেমন এই যে উম কি আরে যন্ত্রণায় মহাত্মা গান্ধী কেন মহাত্মা হয়েছে? উনি উনাকে মেরে ফেলেছেন, তারপরেও বলেছেন যে না, আমাকে যিনি মার্ডার করেছেন তাকে এই কোনো বিচারের আওতায় আনা হবে না। তাহলে অহিংসা পরম ধর্মের প্রবর্তন কিন্তু এই কয়েক বছর আগে করে গেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মহাত্মা গান্ধী কবে দেহ রেখেছেন। তো এই যার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এই ছয়টা অঙ্গ এই শুক্রই বহন করে থাকে। তার জন্য শুক্র শান্তির প্রতীক, সুখেরও প্রতীক। যার শুক্র ভালো সে সুখী, যার ভালো নয় সে একটু অসুখী কিন্তু হবেই। তাছাড়া শুক্রের যে আমরা শুধু জানি, কি জানি দেখেন, জানার মধ্যে একটু নতুন করে জুড়ে দিই। আমরা জানি যে শুক্র খারাপ থাকলে মেহ রোগ হয়, ডায়াবেটিস হয়, বা ধরুন এই বিশেষ করে কি বলে প্রোস্টেট গ্ল্যান্ড টিল্যান্ড, মূত্র সংক্রান্ত পীড়া, নারী জাতির মেলি রোগ, এগুলো হয়। কিন্তু শুধু শুক্র যে এই রোগগুলোই দেয় তা না, আরো কিন্তু অনেক রোগ দেয়। এটি শুক্র বৃহস্পতি যুক্ত থাকলে কি রোগ দেয়, শুক্র রবি যুক্ত থাকলে কি রোগ দেয়, শুক্র শনি যুক্ত থাকলে কি রোগ দেয়, শুক্র বুধ যুক্ত থাকলে কি রোগ দেয়, এ কিন্তু যুক্ত দৃষ্ট সমান ফল দিয়ে থাকে। সেই অনুযায়ী রোগেরও কিন্তু পার্থক্য হয়ে থাকে। যেমন আপনাদের ওই যে রত্ন পাথরের বইতে বলেছি যে ছয় সংখ্যার অশুভ লক্ষণে কিন্তু মানুষ হঠকারী হয়, যে হঠকারিতা কিন্তু এটিও একটা রোগ, এটা বুঝতে হবে। একগুঁয়ে হয়, একগুঁয়ে একগুঁয়ে কিন্তু রোগ। মদ্যপায়ী, বেশ্যা সংসর্গ, কলহ বিবাদ, ধনহারি হানি, গরু মহিষ ছাগল চুরি, মানে পশু পাখি চুরি করা, দাম্পত্য অসন্তোষ, সমাজে হেয় অপমানিত হওয়া, ঘর বাড়ি শূন্য হওয়া, কামান্দ্র হৃদয়, কামাদ্র হৃদয়, পুরুষগণ স্ত্রী লোক বেষ্টিত আর নারীগণ পুরুষের সাহসর্য থাকতে চায়, মানে সবসময় বিপরীত লিঙ্গের সাহসর্যে থাকতে চায়। স্বর্ণ লঙ্কারাদি ধারণের তীব্র অভিলাষ জন্মায়। সেই সঙ্গে মেহ, বহুমূত্র, গনোরিয়া, চক্ষুর জ্যোতিহীনতা, আমাশয়, অম্লপিত্ত রোগ, পুরুষত্বহীনতা, স্ত্রী লোকের বন্ধাত্ব, শ্বেত রক্তপ্রদর ছাড়াও আত্মহত্যার প্রবৃত্তি জাগলে মনে করতে হবে ছয় সংখ্যা অশুভ ফল প্রদান করছে। আর শুভ ফলে যেটি হয় সেটি ধার্মিক, এক নাম্বার কথা হচ্ছে ধার্মিক হয়। তাহলে দেবগুরু বৃহস্পতি ধার্মিক করে, এই শুক্রাচার্যও কিন্তু ধার্মিক করে। যখন কাম দিয়ে কাম ক্ষয় করা হয়, যে ব্যক্তি, এইবার যদি স্বামীজি বিবেকানন্দের কথায় আসি, তাহলে ভেবে দেখুন, আমরা ক্লাসে ওই কথাটি নাই বলি, কিন্তু যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু যিনি দমন করতে পেরেছেন, তিনি কিভাবে মহান হন এটি কিন্তু আপনারা জানেন। তার জন্য কিন্তু এই এক নম্বরে ধার্মিক বলা হয়েছে শুক্রকে। সেই সঙ্গে বহুজন সম্পন্ন, যানবাহন যুক্ত, সাধনায় সিদ্ধি লাভ। ওই যে সাধনা, কোন সাধনা? কারণ রাবণ, প্রথম কথা বলে গেছি, রাবণ সাধনায় সিদ্ধি লাভ করে অমরত্ববান কিন্তু তার গৃহে রেখেছিলেন। সেই সঙ্গে সঙ্গীত শিল্পী, যেমন গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়া যাবতীয় কাজ, অভিনেতা, আহ, এগুলো সব হচ্ছে শুক্রের অধিকারে। সদাচারী, বিলাসী, যারা বিলাসী জীবন যাপন করে, একটু পারফিউম ব্যবহার না করলে হয় না, সেই সঙ্গে পুষ্প সুগন্ধি এগুলো বেশি পছন্দ করে, বহু লোককে লালন পালন করে, শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, এগুলো। সেই সঙ্গে তর্কশাস্ত্রে যারা পণ্ডিত, তর্ক বাগীশ, যারা একে অপরের সবসময় প্রতিযোগিতায় নামে, এইসব তর্কবিদদের কিন্তু এই শুক্র। গৃহবাড়িতে পূর্ণ সুখ শান্তি প্রসন্নতা, প্রেম বিবাহ, পতি পত্নীর মধ্যে মিল,
ব্যবসা বাণিজ্য তথা কর্মের সততার পরিচয়, পুরস্কার প্রাপ্তি, স্ত্রী কর্তৃক সম্পদ লাভ, আবার যদি নারী মানুষ হন স্বামী কর্তৃক সন্তান লাভ। প্রায় গৃহে সঙ্গীত অনুষ্ঠান, এমনকি মুখে গুনগুন করে গান গাওয়া, মধুর পারিপার্শ্বিক পরিবেশ বজায় থাকলে এবং জীবনের সকল শুভ ঘটনাগুলি সংখ্যা 6 তার মিত্র সহযোগী আহ, সংখ্যা দিন তারিখে হলে বুঝতে হবে 6 সংখ্যা শুভ ফল দিয়েছে। তো এই দুটি প্যারা 3-6 মিনিট লাগে, এটা একটু পড়ে রাখলে শুক্রের ফল কিন্তু আমরা পেয়ে যাব। তাছাড়া আমরা জানি যে 6, 15 এবং 24 কোনো মাসের 6 তারিখে যারা জন্মগ্রহণ করবেন তারা শুক্রের জাতক, যারা 15 তারিখে জন্মগ্রহণ করবেন তারাও শুক্রের জাতক বা জাতিকা, আর 24 তারিখে যারা জন্মগ্রহণ করবেন তারাও শুক্রের জাতক বা জাতিকা। তো আমরা এটি কিন্তু জানি। এখানেও আজকে আমরা সময় কম নেব। সেটি হচ্ছে 6 সংখ্যা একক 6, অর্থাৎ শুক্রের যে স্বকীয়তা, যে স্বকীয়তা মানে শুক্রের যে গুণ দোষ দুটি তার মধ্যে থাকতে পারে। কি আছে আমরা কিন্তু জানি না। তো দোষ আছে না গুণ আছে সেটি বুঝতে গেলে 6-এর সঙ্গে তার মাস সংখ্যা, তার সাল সংখ্যা, অর্থাৎ 6 হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার। তো ওই ড্রাইভার নাম্বার থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যেয়ে বা ভাগ্যাঙ্কে গিয়ে বুঝতে হবে তার সঙ্গে কি আছে। তাছাড়া বোঝার কোনো সুযোগ আমাদের নেই। কেন আমরা এখানে সংক্ষিপ্ত করছি এটি পরে বুঝতে পারবেন যে কেন সংক্ষিপ্ত করছি। আমার আজকে ইচ্ছা রয়েছে আরো কিছু নতুন যুক্ত করার, তার জন্য। এইবার 15তে কিন্তু অলরেডি রয়েছে রবি এবং বুধ, যেটা রবি বুধের যোগে বুধাদিত্য হয়। যে যোগ হচ্ছে সব থেকে বেশি প্রচলিত যোগ এবং বেশি পাওয়া যায়, এই যোগটা শুভ যোগ বলা হয়। বিশেষ করে এই বুধাদিত্য যোগ জানতে হবে যে মিথুন রাশিতে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়, কন্যা রাশিতে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়, মেষ রাশিতে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়, আর সিংহ রাশিতে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়। বাকি গৃহগুলোতেও শুভ ফল দেয়, কিন্তু মিথুনের বুধাদিত্য যোগ, কন্যার বুধাদিত্য যোগ, সিংহের বুধাদিত্য যোগ আর মেষের বুধাদিত্য যোগ যেমন ফল দেয় তদনুরূপ দেয় না। কেন দেয় না? আমার তো বুধাদিত্য যোগ আছে তুলায়, ফল তো দিল না। কেন দিল না? কারণ এখানে রবি নিচস্থ হয়েছে। তো এখানে আপনাদের একটি প্রশ্ন কিন্তু থাকে যে স্যার তাহলে বুধাদিত্য যোগ সব থেকে বেশি কোথায় দেয়? আপনি তো স্যার বললেন মিথুন, কন্যা, সিংহ এবং মেষ এই 4টিতে শুভ ফল দেয়, আর বাকিগুলোতেও শুভ ফল দেয় কিন্তু কম দেয়। তার ভিতর তুলায় আমাকে মোটেই দেয়। তাহলে এই 4টির মধ্যে কোনটায় সব থেকে বেশি ফল দেয়? যদি বলা হয় রবির নিজ গৃহ সিংহ, এখানে সে শুভ ফল দেয়, কিন্তু তার থেকে বেশি শুভ ফল দেয় বুধাদিত্য। বুধ যোগ আদিত্য সমান বুধাদিত্য। তো রবি যোগ মানে বুধ সমান বুধাদিত্য নয়, এটি হচ্ছে 5+1, অর্থাৎ বুধ যোগ আদিত্য। এইটা হচ্ছে বুধাদিত্য, তখন যে বুধাদিত্য হচ্ছে। তাহলে বুধ আগে আদিত্য পরে। বুধ কন্যা রাশিতে আপনারা নোট করে নেবেন যে কন্যা রাশি হচ্ছে তার বুধের নিজ গৃহ, মূল ত্রিকোণ, তুঙ্গ গৃহ এবং আনন্দময় স্থান। মূল ত্রিকোণ, তুঙ্গস্থ, নিজ গৃহ, আনন্দময় স্থান হচ্ছে কন্যা। সেখানে রবি অধিষ্ঠিত হচ্ছে, এটি 1 নাম্বার ফল দেবে। 2 নাম্বার হচ্ছে মিথুনের বুধ তার তৃতীয় পতি রবিকে সঙ্গে নিয়ে 2 নাম্বার জায়গা দেবে, দ্বিতীয় ফল দেবে। তৃতীয় সিংহতে রবিকে নিজ গৃহে নিয়ে বুধ বসে থেকে বুধ তার ধনপতি এবং আয়পতিতে হয়। রবি অর্থাৎ সূর্য রাশি, যেটা আমরা যেটা হোরারি অ্যাস্ট্রোলজি বলি বা পাশ্চাত্য জ্যোতিষ যেটা বলি, সেই মতে গেলে সিংহ 3 নাম্বার ফল দেবে। 4 নাম্বার হচ্ছে রবি তুঙ্গ হবে মেষ রাশিতে, সেখানে বুধ তার তৃতীয় ষষ্ঠপতি থেকে সে শুভ ফল দেবে। যে কারণে এভাবে সিরিয়াল করতে হবে। আর আমার বুধাদিত্য যোগ হচ্ছে শালার রবি নিচস্থ হয়ে পড়ে রয়েছে খালের মধ্যে, তার মধ্যে বুধ যে যুক্ত থেকে রাহু যুক্ত হয়েছে, তার কি আর ফল দেবে? এইরকম। এই জন্য অন্য ঘরে বুধাদিত্য যোগ খুব একটা শুভ ফল দিতে পারে না, এটি কিন্তু নোট করে নিতে হবে। তাহলে এই যে রবি এবং বুধ যুক্ত হয়েছে, আগে রবি অর্থাৎ আগে জাতকটি যশস্বী হবে, তারপরে তার বুদ্ধি হবে। তাহলে আগে যশস্বী হয়ে পরে বুদ্ধি হয় কেমনে? সে যদি বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, অধ্যবসায়ী না হয়, অর্থাৎ 5 আঙ্গুলকে
হাতের 5 আঙ্গুল বিচার না করে যে আমরা 6 আঙ্গুলে তো যেতে পারিনি। আমরা 5 সংখ্যা না করে 6 সংখ্যায় যেতে পারিনি। কিন্তু রবি হচ্ছে জগৎকে আলোকিত করে। সেই আলো প্রথমে দিয়েছে, তারপরে বুধের বুদ্ধি দিয়েছে। তাহলে এটি যদি আমরা বলি যে একটি শিশু তো ভূমিষ্ঠ হয়ে আলোই দেখে, তারপরে সে ধীরে ধীরে পড়ে পড়ে বুদ্ধি লাভ করে, তাহলে এটি ভালো। কিন্তু বুধাদিত্য যদি বলা হয় তাহলে 51 হতে হবে, 15 নয়, 51 হতে হবে। আগে বুধ পরে আদিত্য হতে হবে। যেমন ধরেন ত্রহ স্পর্শ, মানে 3টি রাশি, সরি, 3টি তিথি এক দিনে 24 ঘন্টার মধ্যে স্পর্শ করেছে, তার জন্য ত্রহ স্পর্শ হয়েছে। তো ত্রহ স্পর্শ দেখবেন ওখানে দেওয়া থাকে স্নান দানে সহস্র গুণ ফল। কোন স্নান দানে? আচ্ছা যাও, এগুলো বিকালে আমাদের একটা বিশেষ সেমিনার আছে, শিক্ষা সেমিনার, তখন আলোচনা করব, এখন সময় নষ্ট না করি। তো রবির যশ এবং বুধের বুদ্ধি মিলে কিন্তু সে শুক্র। তাহলে যে শুক্র তৈরি হচ্ছে, এই শুক্রের মধ্যে কি ওই যীশু খ্রিস্টের সেই কৌমার্য, সেই 6 শক্তি, না ষড়রিপু, না ষড় ঋতু, কোনটা রয়েছে? কারণ রবি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রথম আমি উদিত হয়েছি, অর্থাৎ ঋতুর প্রচলন হয়ে গেছে। এইবার তোমরা গুছিয়ে নাও যে এখন গ্রীষ্মকাল, এখন গ্রীষ্মের জন্য তুমি পাতলা কাপড় বানাও, এখন বর্ষাকাল দ্রুত ছাতা কেন, এখন গ্রীষ্ম বর্ষা শরৎকাল এখন কাশফুল দেখে আনন্দে মাতো, হেমন্তকাল তোমরা ওই যা বলে সেই রকম করো, শীতকাল কম্বল কেন, বসন্তকাল তোমাদের আবার সেই কোকিল ডেকে তোমাদের মনেও বসন্ত নিয়ে আসুক, যাই হোক এইরকম। তো এটি কিন্তু রবি দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ 15 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা প্রথমে সে প্রতিষ্ঠা লাভ করে, পরে জ্ঞান আহরণ করে, বুদ্ধি আহরণ করে সে নিজের ভান্ডারকে পূর্ণ করে। আগে সে নিজ দণ্ডায়, মানে দণ্ডায়মান থাকে সূর্যের মতো, অর্থাৎ আগে সে দাঁড়াতে শেখে, যাতে আমার অর্থ কষ্ট না হয়, আমার শরীর কষ্ট না হয়, আমার মনো কষ্ট না হয়, সব দিক আগে পরিপূর্ণ করে সুস্থ হয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে শেষে বই খুলে কোথায় কি রয়েছে, কোন কোন দিক আমার শিখতে হবে। আমার রাজ্য চালনা করতে গেলে আগে ভোটেই কিন্তু জিততে হবে আপনাকে, আগে চেয়ারম্যান মেম্বার বা ধরেন এমপি এমএলএ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে হবে। হওয়ার পরে রাষ্ট্র চালানোর জন্য যে শিক্ষা, তার জন্য আপনাকে উপদেষ্টা রাখতে হবে। ওই উপদেষ্টাটাই হচ্ছে শিক্ষা, উপদেষ্টাটাই বুদ্ধি। রাষ্ট্র কিন্তু ওই প্রধানমন্ত্রী যে কেউ হয়ে কিন্তু সেই চালায়, কিন্তু তাকে চালানোর জন্য পাশে যে লোকগুলো থাকে, ওই 5টা হচ্ছে সেই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতা, অর্থাৎ 5 গুণ। এটি ছাড়া রাজ্য চালানো সম্ভব নয়। যেমন আমার পাশে রয়েছে প্রধান উপদেষ্টা, যেমন রয়েছেন জে.কে. দেব স্যার, নীরজ কান্তি রায় স্যার। সব থেকে যে জানার কৃতিত্ব এখানে বেশি, তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী, আমাকে সর্বদা সহযোগিতা করেছেন। আপনারা যে এই অনুষ্ঠান পেয়েছেন, তার একমাত্র, মানে প্রথম অবদান যদি বলি সেটি তার জন্য উনি সভাপতিত্ব করেছেন উনি। এটা ধীরে ধীরে আপনারা জানতে পারবেন কেন উনি সভাপতি। তো যাই হোক, এটি তো বুঝলেন যে আগে দণ্ডায়মান হয়ে পরে বিদ্যা নেবে। এইবার 2 যোগ 4, আগে চন্দ্র, আগে মমত্ব, তারপরে সেখানে রাহু। রাহু কি করে? 4 দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। রাহুর ক্ষেত্রে আমরা কি বলেছি, আরো কি কি বলেছি মনে আছে সেগুলো? যদি 4 সংখ্যার ব্যাপারে সেইগুলো মনে থেকে থাকে, তাহলে 4-এর সঙ্গে 2 মিলিত হয়ে যে শুক্র হচ্ছে, তার মধ্যে আগে মমত্বটা বেশি থাকবে। দেখবেন কেউ হাত ধরে টান দেয়, আমি তোমাকে ভালোবাসি, আর কেউ মিষ্টি সুরে যেয়ে বলে আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে পছন্দ করি, তুমি যদি সম্ভব হয় তাহলে আমার জন্য একটু সময় রেখো। এটি বা কেমন? আজে আই লাভ ইউ, এটি কেমন? এটি বুঝুন। তো এই যে নম্রতা ভদ্রতা শিষ্টতা শান্ততা, এই শুক্রের মধ্যে যেটি দেবে, কারণ রাহু আর চন্দ্র মিলিত হয়ে কিন্তু গ্রহণ দোষ তৈরি করেছে। অর্থাৎ রাহুর পেটের মধ্যেই চন্দ্র কিন্তু ঢুকতেছে, আগে চন্দ্র যাচ্ছে সে রাহুর দিকে, তাহলে পেটের ভিতর থেকে ঢুকে ওয়াশ হয়ে বেরোবে। আপনারা এটি নিশ্চয়ই জানেন যে ওই কি করে জানো, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি হচ্ছে ওই নাকের ভিতর দিয়ে নল ঢুকিয়ে দিয়ে কোন জায়গায় নিয়ে যে পেটের ভিতর থেকে পরীক্ষা নিরীক্ষা করে বের করে নিয়ে আসতেছে। আবার ওই নলের ভিতর দিয়ে সেখান থেকে গ্যাস একটার থেকে আউট করে দিচ্ছে।
বা পেট ক্লিয়ার করতেছে, এই যে জিনিসটা জানছেন। তো রাহুর পেটের ভিতর দিয়ে চন্দ্র ঢুকে বেরোয় যখন শুক্র হবে, ওই শুক্র তখন মায়াবী হয়ে যাবে। আর এমনিও মায়া তার সামনে রয়েছে। অর্থাৎ এই গ্রহণ দোষ কিন্তু গ্রহণ দোষ নয়, এটি গ্রহণ যোগ। অর্থাৎ এটি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে। তো আমাদের স্বপন কুমার চক্রবর্তী বাবু কি আছেন এখানে আজকে? না স্যার, দেখলাম ইনি না। তো ক্লাস বাদ দেন এমন দিন কখনো হয়নি, এই আজকে প্রথম দেখলাম। শুরুতেই ছিল, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এখানে আমাদের বিশেষ করে যিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের ব্যাপারে বেশি পারঙ্গম, সর্বশাস্ত্র পারঙ্গম বলা যায় আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ডান হাত, তিনি হচ্ছেন জে কে দেব স্যার। ইনি বলবেন হচ্ছে প্রথম 15 তারিখের নিয়ে, যে ওনার শিক্ষার্থীদের উনি কি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিতে চাচ্ছেন, 15 তারিখের শুক্র কোন শিক্ষকতার ভার নেয়, এটি আমরা জে কে দেব স্যারের কাছ থেকে শুনবো। আর দ্বিতীয় শুনবো হচ্ছে নীরজ কান্তি রায় স্যারের কাছ থেকে 24, যে 24 তারিখটা, 6 তারিখ আমরা আজকে শুনবো না। জে কে দেব স্যার স্যার আছেন? স্যার একটা জিনিস জানার ছিল আমার। হ্যাঁ বলেন। বলছি বলে জন্মকুষ্ঠিতে যে গ্রহ নক্ষত্রের মধ্যে নৈসর্গিক শত্রু মিত্রতার সম্পর্ক হ্যাঁ, আর সংঘতত্ত্ব সংঘতত্ত্বের মধ্যে যে সম্পর্ক নম্বরদের মধ্যে, এটা কি এক শত্রু মিত্রতার সম্পর্ক? বুঝলাম না সংখ্যা তত্ত্বে। সংখ্যাতত্ত্বের মধ্যে সংখ্যাদের মধ্যে যে শত্রু মিত্রতার সম্পর্ক রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই সম্পর্কের সঙ্গে কি জন্মগোষ্ঠীর যে শত্রুতা মিত্রতার সম্পর্ক নৈসর্গিক গ্রহদের মধ্যে, সংখ্যা এই দুটো কি একই? প্রায় সেম, সংখ্যা তত্ত্বে একটু পার্থক্য রয়েছে। এটি আমাদের ডাক্তার শাহাবুদ্দিন স্যার দিয়েছেন। আপনারা সুবেনির যে আমাদের পাবলিক করে দিয়েছি, দেখবেন ফেসবুকে পুরা সুবেনির হ্যাঁ দিয়ে স্যার, দেওয়া ওখানে হয়েছে দেখেছি। 2 পার্ট করে। ওখানে সংখ্যা তত্ত্বের 1 সংখ্যার শত্রু 2 সংখ্যার শত্রু দেওয়া হয়েছে, একটু পার্থক্য হিসাবে দেখা হয়। আর তাছাড়া এভাবে সংখ্যা তত্ত্বের বইটিও আমরা স্ক্যান করে আপনাদের কাছে দিয়ে দেব, আমার রচিত বইটি। এটা ইচ্ছা আছে যে আপনারা যাতে উপকৃত হন। যেহেতু বইটা নেই, আমরা স্ক্যান করে দেওয়ার মানে চেষ্টা করতেছি। তো জে কে দেব স্যার আছেন? জয়ন্ত স্যার, হ্যাঁ, আছি স্যার। হ্যাঁ, তাহলে 15 তারিখ আপনার শিক্ষার্থীরা 15 তারিখে যারা জন্মগ্রহণকারী জাতক জাতিকা, তাদের ব্যাপারে কিছু জানতে চাচ্ছেন, ওইটা থাকুক। 15 তারিখে যারা জন্মগ্রহণ করছেন, নিউমারোলজিতে আমরা বিচার্চন করতে যাব। নিউমারোলজিতে সর্বপ্রথম আমাদেরকে প্রাধান্য দিতে হবে গ্রহের কারকতাটা আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ মূল বিষয়টা হচ্ছে গ্রহের কারকতার উপরে ভিত্তি করে হবে। এখানে 15 তারিখের যে 6 সংখ্যাটা আমরা পাচ্ছি শুক্রের সংখ্যা, সেটা হচ্ছে রবি এবং বুধের সংযোগী পাচ্ছি। 1 সংখ্যা হচ্ছে রবি আর 5 সংখ্যা হচ্ছে বুধ। তো রবি বুধের বুধাদিত্য যোগ স্যারের কাছে ইতিমধ্যে শুনেছেন। এখানে শুক্র আছে প্রেম, কাম, স্ত্রী সুখ, অম্লরস, তারপর হচ্ছে আপনার সুখ শান্তি সমৃদ্ধি, এগুলোর কারক হচ্ছে শুক্র। এখন শুক্র হচ্ছে আমাদের যে কালপুরুষ রাশি চক্র আছে, সেটা হচ্ছে 2য় ভাবের অধিপতি এবং হচ্ছে 7ম ভাবের অধিপতি। তো রবি হচ্ছে এমন একটা গ্রহ যেটা আপনার দেখুন, সেটা হচ্ছে রবি আপনার মেষ রাশিতে তুঙ্গস্থ হয়। মেষ রাশি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি। রবি হচ্ছে আত্মসম্মান, যশ সম্মান, এগুলোর কারণ। তো সম্মান এমন না যে হচ্ছে মানে আমাকে সবাই সম্মান করবে। সম্মানটা হচ্ছে এমন, আমি যখন নিজেকে সম্মান করব তখন সবাই অটোমেটিক আমাকে সম্মান করবে। শুক্র রবি হচ্ছে এই মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে এই সেলফ রেসপেক্টটাই আমাদেরকে শেখায় আর কি। আমরা সেটা কিভাবে শিখি, সেটা হচ্ছে বুধ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, এবং একই সাথে হচ্ছে বুধ হচ্ছে আমাদের যে কমন সেন্স যেটাকে আমরা বলি বা আইকিউ যেটাকে বলি, সেটা হচ্ছে বুধের কারকতায় আমরা পাই। তো এই যে সেলফ রেসপেক্ট এবং বুধের যে এই যে কারকতা মানে আইকিউ মানে কমন সেন্স, তো এই যে সংযোগ, এই যে জ্ঞান যুগ, সেই জ্ঞান দ্বারা আমরা কি বুঝবো। এখানে আমরা যেহেতু মানে রবি এবং বুধের বুধাদিত্য আসছে, কিন্তু মূল টার্ম তো হচ্ছে আমাদের শুক্র। শুক্র দেখুন রাশিচক্রের হচ্ছে দ্বাদশভাবে তুঙ্গস্থ আছে। আমি এই কথাটা এই কারণে আনছি, কারণ আজকের যে রাশিচক্রটা এখানে অঙ্কিত হয়েছে, সেখানেও শুক্র দ্বাদশে আছে। তো প্রেমের দেবতা শুক্র দ্বাদশে গিয়ে হচ্ছে তুঙ্গস্থ হচ্ছে। আর শুক্র যে রাশির অধিপতি, প্রথম রাশি হচ্ছে 2য় ভাব, আর হচ্ছে তারপর রাশি হচ্ছে 7ম ভাব।
তো দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের যে 4টা ত্রিকোণ আছে ধর্মার্থ কাম মোক্ষ রাশি চক্রে, তার হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার অর্থ ত্রিকোণ। তাহলে কেন শুক্র দ্বাদশে তুঙ্গস্থ হয় সেই অর্থটা আমাদেরকে জানতে হবে। শুক্র হচ্ছে ত্যাগ, মানে প্রেম ত্যাগ করবো, তাহলে কি আমরা প্রেম ত্যাগ করবো? ব্যাপারটা এরকম না। আমরা প্রেম মধ্যে থেকে যে কাম বাসনাটা আছে, সেই কাম বাসনাটাকে যখন ত্যাগ করব তখনই হচ্ছে আমাদের প্রেম সার্থক হবে। আমাদেরকে এই অর্থটা জানতে হবে। কাজেই শুক্র যে বেনিফিশিয়ারি, সেটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে শুক্রের যে কামনা বাসনা আছে, তো শুক্রের যে নেগেটিভিটি আছে সেটাকে ত্যাগ করতে হবে। এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই তো সেই শুক্রের পজিটিভিটি আছে, নেগেটিভিটি আছে, বা প্রত্যেকটা গ্রহের পজিটিভিটি আছে, নেগেটিভিটি আছে। সেটা আমরা রিকগনাইজ করবো কি করে? সেটা আমরা কিন্তু জন্মছকে রাহু এবং কেতুর অবস্থান থেকে রিকগনাইজ করব। তো এখানে এই বিষয়গুলা আমাদেরকে সবগুলা বিষয় জানতে হবে, জেনে তারপর হচ্ছে একটা সিদ্ধান্তে বসতে হবে। এবার হচ্ছে আমরা যখন আপনার এই 15 তারিখের জন্মগ্রহণকারী যে ব্যক্তি আছে, এই ব্যক্তি শুক্রকে নিয়ে বিচার করব। আমরা হচ্ছে যেমন দ্বাদশে তুঙ্গস্থ হচ্ছে শুক্র, প্রেম গিয়ে তুঙ্গস্থ হচ্ছে দ্বাদশে, তার মানে হচ্ছে বাক্য গিয়ে তুঙ্গস্থ হচ্ছে দ্বাদশে। তো আবার দেখুন বাক্যভাবে কিন্তু চন্দ্র হচ্ছে তুঙ্গস্থ হয়। তো চন্দ্র হচ্ছে ইমোশনের কারক। আর কিসের ইমোশন? চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশি, সেটার ইমোশন। তাহলে পরিবারের ইমোশন, বন্ধু মিত্রের ইমোশন, ঠিক আছে, শিক্ষার ইমোশন। তো যেখানে ইমোশন তুঙ্গস্থ হচ্ছে আর ইমোশনের কারক গ্রহ দ্বাদশে গিয়ে ব্যস্ত হচ্ছে, তার মানে হচ্ছে মানে নিজের ইমোশনটাকে লেট গো করতে হবে। মানে লগ্নের দ্বাদশ মানে হচ্ছে আমার দ্বাদশ, আমার ব্যয়। তাহলে আমার যে ইমোশন আছে সেটাকে লেট গো করতে হবে। আর হচ্ছে যখন আমি কথা বলবো যার সাথে, তার যে ইমোশন সেই ইমোশনটাকে প্রাধান্য দিতে হবে। তো এই প্রাধান্য যখন দিব, মানে কারটা প্রাধান্য দিব, কারটাকে ত্যাগ করব, এই বিষয়টা যখন আমরা ক্লিয়ার হব, তখনই প্রকৃতপক্ষে আমরা শুক্রের যে প্রেমের রূপ সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তো এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে রবি 15 তারিখে জন্মগ্রহণকারী যে ব্যক্তি, সে আজকে যে জন্ম তারিখটা অঙ্কিত হলো সেখানে রবি কিন্তু মানে ব্যস্ত আছে, মানে দ্বাদশ ভাবে আছে। এবং বুধ, সেই বুধ আছে আপনার হচ্ছে একাদশ ভাবে আছে। তো আমরা এই ধরে নিলাম আজকে 28/11/2025 সালে যে ব্যক্তি জন্মগ্রহণ করছে, মানে আজকের যে জন্মছকটা, সেখানে ধরে নিলাম এটা হচ্ছে 15 তারিখে জন্ম ব্যক্তির মানে জন্মছকটা যদি ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে এখানে বুধের অবস্থান একাদশে আছে, মিত্র রাশিতে আছে। তো একাদশ ভাব হচ্ছে আমাদের সাফল্যের জায়গা। যেহেতু মিত্র রাশিতে বুধ আছে, এখানে সাফল্য দেবে। আর সাফল্য কিভাবে দিবে? এই তুলা রাশির প্রতীক হচ্ছে আপনার এই যে কি বলে তুলাদণ্ড, মানে হচ্ছে আপনার কাটা নিত্যি। আগে, এখন তো মেশিনে মাপে, দাঁড়িপাল্লা, আগে তো নিত্যি কাটা ছিল। দাঁড়িপাল্লা। হ্যাঁ, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার হচ্ছে উভয় দিক সমান হতে হবে। স্যারের অনেকগুলো পুরোনো ভিডিওতে দেখবেন আপনি, যখন রাহু আর কেতুকে বিচার করা হয়, স্যার কিন্তু একদম কলম দিয়ে দেখাইছেন যে কোনটা ভারী, কোনটা পাতলা, কোনটা নিচে থাকবে, কোনটা উপরে থাকবে, উপরে থাকলে সুবিধা না নিচে থাকলে সুবিধা। এগুলো অনেক পুরোনো ভিডিওতে, আমাদের ক্লাসের ভিডিও, সেগুলো আপনি জানতে পারবেন। দাঁড়িপাল্লার হচ্ছে এপাশ ওপাশ দুটোটাকে সমান করতে হবে। যখন সেই সমান করার জ্ঞান বা বুদ্ধি আপনার থাকবে, তখন কিন্তু আপনার বুধ অ্যাক্টিভ হবে। এবং একাদশে বুধ হচ্ছে বিলম্বে ফলদাতা। তাহলে এই ব্যক্তি আজকে যিনি জন্মগ্রহণ করছেন, এই জন্মছকটা যা আমরা পেলাম, আমরা যদি দেখি এখানে, তাহলে তার জ্ঞান হবে এবং সেই জ্ঞানটা সে বিলম্বে জীবনে কাজে লাগাইতে পারবে। নিউমারোলজি থেকে আমরা পেলাম ব্যক্তির হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ আছে, তার হচ্ছে জ্ঞান আছে। ঠিক আছে? তো কি জ্ঞান আছে? শুক্রের সম্পর্কিত, শুক্রের যে কারকতা, প্রেম কামস্তি সুকাম রস, তারপর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি, এই সম্পর্কিত যে জ্ঞান তার আছে। এই জ্ঞানটাকে সে কাজে লাগাতে পারবে, ওই জন্মচক্র নির্দেশ করছে। বা উপস্থিত যদি আমরা আপনার হচ্ছে ওই হুরারি করিয়ে, মানে যে হুরা চক্র আমরা নির্ধারণ করলাম, সেখানে হচ্ছে আমরা একটা নির্দেশনা পেলাম যে সেই বুধ কাজ করবে আপনার ইয়ার মাধ্যমে, একটু বিলম্বে কিন্তু ন্যায়নিষ্ঠতার মাধ্যমে। অর্থাৎ সবার প্রতি ইকুয়ালিটি যখন থাকবে, তখন সেই বুধটা কাজ করবে ব্যক্তিকে। আমরা সেই নির্দেশনাটা, আমরা কার্মিক নির্দেশনাটা দিব। আর রবি হচ্ছে দ্বাদশে আছে, মানে দ্বাদশ হচ্ছে ব্যয়। ওই যেটা বললাম, সেলফ রেসপেক্ট থাকবে, অন্যের কাছ থেকে সম্মানের যে চিন্তা, সেই চিন্তাটাকে আমাদেরকে মাইনাস করতে হবে। ঠিক আছে? অন্যরা আমাকে সম্মান তখনই করবে যখন আমি নিজে নিজেকে সম্মান করতে পারবো। তো এই যে নির্দেশনাটা আমরা জন্মচক্রে পেলাম, সেই নির্দেশনা মোতাবেক আমরা ব্যক্তিকে কার্মিক নির্দেশনা দেব। বাকিটা হচ্ছে তার সামনে সে কিভাবে তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আরো বিস্তারিত গবেষণার মধ্যে আমরা দাঁড়াবো। কারণ হচ্ছে 15 তারিখে যিনি জন্ম হচ্ছেন, তিনি কোন মাসে জন্ম হচ্ছেন, আমরা সেই মাস থেকে দেখব
যে এই মাসের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা তার ওই 15-এর সঙ্গে সাংঘর্ষিক নাকি হচ্ছে মিত্রতা সম্পর্ক। তারপরে যে বৎসর আমরা পাবো সেই বৎসরের যে সংখ্যাটা একক সংখ্যাটা হবে সেটা সাংঘর্ষিক নাকি মিত্রতা সম্পর্ক, এটা আমরা সংযুক্ত করে দেখবো। 15 তারিখ যদি ব্যক্তির জন্ম তারিখ হয় সেটা ড্রাইভার নাম্বার হবে। ড্রাইভার নাম্বার মানে কি? পরিচালক। একটা বাস হচ্ছে মালিক, তো বাসের মানে ড্রাইভার যে সিটে বসে থাকে তিনি হচ্ছে বাসকে গন্তব্যে নিয়ে যায়। তো প্রত্যেকটা ব্যক্তির যে ড্রাইভার নাম্বার সেটা হচ্ছে তাকে গন্তব্যের দিকে নিয়ে যায়। তো এই ব্যক্তি 15 তারিখ যার জন্ম হয়েছে তার যে ড্রাইভিং নাম্বার সেটা হচ্ছে 15, মানে তাকে গন্তব্যে নিয়ে যাবে শুক্র। তো শুক্র যখন গন্তব্যে নিয়ে যাবে, শুক্র হচ্ছে কি আভিজাত্যের কারক, শুক্র হচ্ছে আপনার হচ্ছে বিলাসিতার কারক, শুক্র হচ্ছে বাহনের কারক। তাহলে এই বিলাসিতা, আভিজাত্য, বাহন এগুলা কিন্তু ব্যক্তির প্রাপ্ত হওয়ার সম্ভাবনা একটা মানে খুব শুভ সম্ভাবনা থাকে। কারণ সেই সম্ভাবনাটা কতটা গভীর হবে সেটা নির্দেশ করে, যেমন হচ্ছে এই পরবর্তীতে তার যে আহ, মাসের সংখ্যাগুলো আছে এবং তার হচ্ছে ইয়ের যে সংখ্যাগুলো আছে, কি বলে আপনার সালের যে সংখ্যা আছে সেটা। এবার আমরা যদি সাথে, স্যার যেহেতু আতে এঁকেছেন, আমি একটু মানে একটা স্যার একটু সময় নিয়ে আতের বিষয়টা একটু আনি স্যার। স্যার আতে অঙ্কন করেছেন আপনার হচ্ছে, আমরা হাতে জানি শুক্রের ক্ষেত্রে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি যে নিচের অংশ সেই জায়গাটায়। ধরেন আমরা এমন একটা স্টেজে আছি যেখানে আপনার হচ্ছে আমরা ইচ্ছা করলেই একটা হোরাডি চক্র বের করতে পারছি না। তো ব্যক্তি আর তো হাত আমাদের কাছে আছে, সে বললো আমার 15 তারিখের জন্ম, তো আমরা সেই সাথে হাতটা দেখলাম। যদি তার শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, আহ, তারপরে স্পট চিহ্ন থাকে, ক্রস থাকে, জব চিহ্ন থাকে, তাইলে আমরা বুঝে নেব যে এই চিহ্নগুলো হচ্ছে শুক্রের যে আভিজাত্য, শুক্রের যে বিলাসিতা, সেই যে সুখ শান্তি সমৃদ্ধি এই জায়গাটাকে একটু ড্যামেজ করে দিয়েছে। তার মানে হচ্ছে আমরা ব্যক্তিকে বলবো যে আপনার জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানকে যদি সঠিক উপায়ে ব্যবহার না করতে পারেন তাইলে কিন্তু ওই সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে আসবে না, প্রেম কাম স্ত্রী সুখ আপনার লাভ হবে না। ঠিক আছে? আপনার মধ্যে শুক্রের যেই ডিপ্লোমেসি, মানে কথাবার্তায় ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি থাকবে না, বরং আপনার কথাবার্তা অম্ল হবে। অম্ল তো বুঝে নিয়ে আপনার টক কথাবার্তা হবে, কথাবার্তার মধ্যে মানে টক্সিসিটি থাকবে আর কি। যেমন শুক্রের আঙ্গুল হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, তো মানে বৃদ্ধাঙ্গুলি। তো বৃদ্ধাঙ্গুলি দুইটা পার্ট আছে, একটা পার্ট থেকে আপনার ইচ্ছা শক্তি বিচার করা হয়, একটা পার্ট থেকে বিচার শক্তি বিচার করা হয়। তো এখানে যদি আপনার তিল চিহ্ন না থাকে, জব চিহ্ন না থাকে, স্পট চিহ্ন না থাকে, তবে অবশ্য শুক্রের দুই আঙ্গুলের মধ্যবর্তী জায়গায় কিন্তু একটা জব চিহ্ন অত্যন্ত শুভ, এবং এটাকে তারাটাই বলা হয়। এখন এই 15 তারিখে ব্যক্তির হচ্ছে এই যে স্যার লিখলো আপনার ইচ্ছা শক্তি এবং বিচার শক্তি, এই জায়গাগুলো যদি ভালো থাকে তাহলে তার ইচ্ছা শক্তি বিচার শক্তি আসবে। দিন শেষে আমাদের কাছে যখন মানুষ আসবে তাকে হচ্ছে আমরা মানে একটা ভালো কিছু দেবো, তার মধ্যে সমস্ত নেগেটিভ থাকবে, কিন্তু সে তো আমার কাছে আসছে নেগেটিভিটির জন্য না, সে আসছে আমার কাছে পজিটিভিটি নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তখন আমরা বলবো যদি তার ধরেন ইচ্ছা শক্তির জায়গাটা খুব ভালো থাকে, আমি বলবো যে দেখুন আপনার অনেক নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ইচ্ছা শক্তি খুব ভালো আছে এবং এই ইচ্ছা শক্তি আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনি ওই ইচ্ছা শক্তিটাকে পুঁজি করে সামনে এগিয়ে যান। সেই পজিটিভিটি আমাদেরকে দিতে হবে, কারণ আমরা হচ্ছে পজিটিভ এনার্জি সৃষ্টি করবো মানুষের মধ্যে, এটি হচ্ছে আমাদের ব্রত। আর এটা স্যারেরও মানে নির্দেশনা। হ্যাঁ স্যার। এখানে অসংখ্য ধন্যবাদ জিকে দেব স্যারকে। আরেকটি জিনিস উঠে আসার দরকার ছিল, আমি যেহেতু উনি শাস্ত্রে বেশি পারঙ্গম, তো সেটি উঠে আসেনি, আমি খুব লক্ষ্য স্যার করলাম। তো আপনারা একটু ভিডিও অন করবেন, আর যারা দুটো আইডি থেকে যোগদান করেছেন এমন কেউ থাকলে একটি আইডি অফ করে দেবেন, কারণ অনেকেই সামনের পেজে আসতে পারছেন না। সামনের পেজে আমাদের 48 জন ধারণ ক্ষমতা, তো এই 48 জনের ভিতর অনেকে আসতে পারছেন না, সেটি হচ্ছে দুটো আইডি থেকে যোগদান করার কারণে। আমি দেখলাম 2 জন বা 3 জন দুটো আইডি থেকে যোগদান করেছেন। এই দুটি আইডি, একটি আইডি অফ করে দিন। তো দেখুন এখানে একটু দেখতে হবে যে শুক্র, আমরা কি করি? নমস্কার দিই, আবার কেউ সালাম দেয়, কেউ সেলুট দেয়, আবার কেউ এই দেখায়। বিশ্বের সিংহভাগ মানুষ দেখেন ভারতীয় উপমহাদেশ বা ভারতে বেশিরভাগ ক্ষেত্রে নমস্কার দেয়। আবার দেখা যাচ্ছে কেউ কেউ সেলুট দিচ্ছেন, আবার কেউ এই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। পশ্চিমা বিশ্ব সব বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, মানে এটি শুভত্বের প্রতীক। তো কেন বৃদ্ধাঙ্গুলি শুভত্বের প্রতীক, বৃদ্ধাঙ্গুলির গোড়ায় কেন শুক্রের পর্ব, এটি জেকে দেব স্যারের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম। তো এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় শান্তি, আমরা জোড়হাত করে শান্তি চাচ্ছি শুক্রের, আবার কখনো দোয়া চাচ্ছি 2 হাত দিয়ে, কিন্তু এইভাবে দোয়া চাচ্ছি, আবার সেলুট দিয়ে তাকে ওই যে সম্মান প্রদর্শন করছি আমরা, যেমন সেনা কুচকাওয়াজে দেখেন যে আপনার সম্মান দেয় সেলুট দিয়ে, তো বা লাল গালিচা সম্বর্ধনা দেয়, এগুলো দিয়ে থাকে। আর পশ্চিমা বিশ্ব কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখায়। তো ওই যে আমার ইচ্ছা আছে, আমার
আমি তাকে সম্মান দেখাবো, এই ইচ্ছা আগে মনের মধ্যে জাগ্রত থাকতে হবে। এটি শুক্র জাগ্রত করে, তবেই না হয়। আর সেই ইচ্ছা শক্তির পরে যে বিচার, সে বিচার করে দেখে যে সে আমার বৃদ্ধাঙ্গুলি পাবে কিনা। যেমন ভি চিহ্ন, বিজয় চিহ্ন, বিজয় চিহ্ন দেখানোর নিয়ম আমি যতটুকু জানি যে কাঁধ বরাবর বিজয় চিহ্ন থাকবে। আপনার কাঁধ বরাবর, বা কখনো কর্ণের উপরে উঠবে না আর কাঁধের নিচে নামবে না। কিন্তু আমরা বিজয় দেখাই কি করে? এইভাবে, মানে এইভাবে বিজয় দেখাই, অনেক সময় কিন্তু দেখাই। কিন্তু আমরা সেই বিচার বা শাস্ত্র সেটি জানি না। এই শাস্ত্র জানতে সহযোগিতা করে কিন্তু শুক্র। কারণ গুপ্ত বিদ্যা শনি দিলেও শুক্র হচ্ছে দৈত্যদের পণ্ডিত, অর্থাৎ সেই কিন্তু নেগেটিভ দিকটা খুঁজে বের করে। দেখবেন আপনারা পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়, ছেলে মেয়েরা এইভাবে উঁচু করে বিজয় দেখায়। কিন্তু বিজয় কোথায় দেখাতে হয় প্রয়োজনে আপনারা এটাও জেনে নেবেন। আমি যেটি বললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই যে বিচার বিবেচনা শক্তি যে জাগ্রত হয়, সেটি কিন্তু আগে দণ্ডায়মান রবি দণ্ডায়মান করে, আমি প্রথমে বলেছি। তারপর সে শিক্ষা লাভ করে, অর্থাৎ বই যে পড়ে, যখন সে ভাষা শেখে, কথা শেখে, তারপরে তো মায়ের কাছ থেকে শিক্ষা নেয়, বাবার কাছ থেকে নেয়, তারপরে স্কুল শিক্ষকের কাছ থেকে, সেখান থেকে কলেজ, সেখান থেকে ভার্সিটি, বা সেখান থেকে গবেষণা, এটি তো পরে আসে। অর্থাৎ 15 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা আগে সে শক্ত হয়ে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তার ইচ্ছা শক্তি তার মধ্যে জাগ্রত হয়, তারপর হচ্ছে বিচার শক্তি, সে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। অর্থাৎ আচার, ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু, তাকে আচার শেখাবে, আর বিচার শেখাবে হচ্ছে হাতের এই মাঝের পর্ব, যার জন্য ওই বৃদ্ধাঙ্গুলির নিচের পর্ব, যার জন্য বৃদ্ধাঙ্গুলির নিচের পর্বে যদি কারো জব থাকে, পামিস্ট্রিতে বা সামুদ্রিক শাস্ত্রে লেখা রয়েছে, সে লেখক হয়, কবি সাহিত্যিক হয়। তো এই যে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, এই যে হয়, এটি কেন হয়? ওই তার মধ্যে সেই বিচার বিবেচনা শক্তি থাকে। কোন দিক লিখলে, বিশেষ করে আমার মেয়ে বেলা কেন নিষিদ্ধ হলো তসলিমা নাসরিনের, এই যে নিষিদ্ধ হবে, আমার বইটি নিষিদ্ধ হবে, আমার বইটি পুড়িয়ে ফেলবেন, আমার বইটি পাঠক মহলে সমাদৃত হবে, সেই যে বিচার বিশ্লেষণ সক্ষমতা, সেটি কিন্তু ওই বৃদ্ধাঙ্গুলির নিচের পর্বটি দেয়। যার জন্য বৃদ্ধাঙ্গুলিতে 3টি পর্ব নেই, 2টি পর্ব। ওখানে কোনো রাশি নেই, কেন নেই এটি আমরা একটু পরে আসবো, যার জন্য এদিকের আলোচনা একটু সংক্ষেপ করেছি। তাছাড়া 2 নম্বর নক্ষত্র ভরণী, 11 নম্বর নক্ষত্র হচ্ছে আপনার পূর্ব ফল্গুনী, আর 11, 9, 20 নম্বর নক্ষত্র হচ্ছে আহ পূর্বাষাঢ়া। এরা হচ্ছে শুক্রের নক্ষত্র। তো 1 নম্বর, ওই 2 নম্বর নক্ষত্র, বিশেষ করে ভরণী নক্ষত্র, পূর্ণ অংশ 13 ডিগ্রি 20 মিনিট পেয়েছে মেষ রাশিতে, তার অধিপতি মঙ্গল। তাহলে মঙ্গল শুক্র যুক্ত হয়েছে, বা শুক্রের ঘর, মঙ্গলের ঘরে গিয়ে শুক্র অধিষ্ঠিত হয়েছে। 2 নম্বর হচ্ছে 11 নম্বর সিংহের ঘরে, অর্থাৎ রবির ঘরে গিয়ে শুক্র অধিষ্ঠিত হয়েছে, বা শুক্র ঘর বাঁধিয়েছে তার ঘরের মধ্যে গিয়ে, পুরো 13 ডিগ্রি 20 মিনিট নিয়ে। আগের দিন আমরা বুধের ক্লাসে কিন্তু বলেছিলাম যে রেবতীর পঞ্চমে, কেন বলেছিলাম, পঞ্চমে তো নক্ষত্র থাকে, কিন্তু পূর্ণ ডিগ্রি নিয়ে থাকে। দেখেন, আপনি যদি 3 নম্বর কৃত্তিকা নক্ষত্র যান, তাহলে দেখবেন কৃত্তিকা নক্ষত্র কিন্তু মেষের 3 ডিগ্রি 20 মিনিট, বৃষে আছে 10 ডিগ্রি। আবার ওই কৃত্তিকা, মানে 3, 9, 3, 12 নম্বর নক্ষত্র যখন আপনি যাবেন উত্তর ফল্গুনী, তখন দেখবেন সিংহ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট, আর সে পা ছড়ায় দিয়ে আর একবারই যে ঘরের অর্ধেক ঢুকিয়ে দিয়েছে। যেমন আপনারা হংকং এ যাওয়ার ক্ষেত্রে, চীন থেকে হংকং যাওয়ার পথে বর্ডারে একটি হোটেল আছে, যে হোটেলটির অর্ধেক অংশ চায়নার আর অর্ধেক অংশ হংকং মালিক। ওই হোটেলের কোনো বর্ডার বা কোনো, বিশেষ করে যারা আবাসনে যান, তারা হোটেলে থাকবেন খোলা জায়গা, কিন্তু ওই সীমান্ত লাইট দেওয়া রয়েছে, লাইট, শুধু লাইট জ্বালানো, যে এটি হংকং, এটি চায়না। কেউ কিন্তু যাচ্ছে না ওখানে, কোনো বাধা দেওয়া লাগছে না, সেন্সর আপনাকে বাধা দিয়ে দিচ্ছে। এত প্রযুক্তি যে সেন্সর গেলেই আপনি ওখানে আর হাঁটতে পারবেন না, এগোতে পারবেন না, এটি কিন্তু করা রয়েছে। এই যে সীমান্ত নির্ধারণ, এটি শুক্র কিভাবে করেছে, সে তো পূর্ণ অংশ নিয়ে রয়েছে। কিন্তু যখন কৃত্তিকা নক্ষত্র যাব, যখন উত্তর ফল্গুনী যাব, 11, 9, 20-তে যখন যাব, কি 20, 21, 20, 20, 20, 20, ওই রবির নক্ষত্র 21 নম্বর মনে হয় সেটি। তো এই যে 2 ভাগ করে রয়েছে, আর পূর্ণ অংশ নিয়ে রয়েছে। তো ভরণী নক্ষত্র পূর্ণ অংশ নিয়ে রয়েছে, যার জন্য সে পূর্ণতা। কোন দিকের পূর্ণতা? ওই যে বললাম, সে শিক্ষা দেয়, কিন্তু কিছু জায়গায় দেয় আর
কোনো জায়গা থেকে সে বেরিয়ে আসে। মানে কুশিক্ষাটা দেয় না, সুশিক্ষা দেয়, বা শুধুই কুশিক্ষা দেয়, সুশিক্ষা দেয় না। অর্থাৎ দৈত্যদের কুলগুরু শিখালে ওই বন জঙ্গলে ডাকাতি করা শেখাবে, আর না হয় সে পাণ্ডিত্য শিখাবে, দুটির একটি। তার জন্য ইচ্ছা শক্তি আর বিচার শক্তি দুই ভাগে ভাগ করা হয়েছে, এখানে কোনো রাশি নেই। তো আমরা শুনে আসি, আরো কিছু বলবো। তো আমাদের নীরজকান্তি রায় স্যার, আমাদের স্বপন কুমার চক্রবর্তী বাবু জ্বরে অসুস্থ, আমি এইমাত্র ফোন দিয়েছিলাম। ওনার শূন্যতা যেন আমার ক্লাসের পূর্ণতা পায় না। তো যাই হোক, ওনাকে পাচ্ছি না। আহ, আমার মনে শূন্যতা মনেই থেকে যাক। তো নীরজকান্তি রায় স্যার, আপনি এবার 24 তারিখ যারা জন্মগ্রহণ করবে, যাদের ড্রাইভার নাম্বার 24, তাদের নিয়ে কিছু বলুন। স্যার প্রণাম। হ্যাঁ, প্রণাম। আমি আমি আসলে একটা মজার বিষয় আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে যে তারিখটা দেওয়া হয়েছে ওইটা আমার নিজের তারিখ, এবং আজকের হরোস্কোপে, ট্রানজিটের হরোস্কোপে লগ্নের তৃতীয় একই এই রবি, চন্দ্র এবং রাহুর যে সম্পর্কে শুক্র উৎপন্ন হয়েছে কুম্ভ রাশিতে। তা আমার কথা হচ্ছে, জয়ন্ত স্যার যেটা বলেছেন বুধাদিত্য যুগ বা শুক্রের বিভিন্ন বিষয় নিয়ে বলছেন, আমি একটু অন্য টার্মে বলতে চাই। সেটা হচ্ছে 24 তারিখের শুক্র। গুরুজি ইতিমধ্যে বলেছেন যে একদম চন্দ্র রাহুর পেটের ভিতর চলে গিয়েছে, সেইখান থেকে সে জ্বালিয়ে পুড়িয়ে একটা কিছু সৃষ্টি করবে, এবং সেই সেই শুক্র সৃষ্টির কারক হবে। এখানে যে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমরা জানি যে রাহুর চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে রাহু হচ্ছে চাই, আকাঙ্ক্ষা, আর চন্দ্র হচ্ছে মমত্ব, ভালোবাসা, আবেগ, ইমোশন। এই 24 তারিখের শুক্র যারা হবেন, তাদের ভিতরে সবসময় ভালোবাসার আকাঙ্ক্ষা থাকবে, প্রেমের আকাঙ্ক্ষা থাকবে। তারা চায় অপরটা তাকে ভালোবাসুক, এবং অন্যদেরকেও তিনি নিঃস্বার্থভাবে ভালোবাসবেন। এই যে জ্বালানো পোড়ানো, কিন্তু তার আকাঙ্ক্ষা মিটবে না। প্রাপ্তির আকাঙ্ক্ষা, ধন সম্পদ ঐশ্বর্য কিছুর আকাঙ্ক্ষা না, কিন্তু এই যে ভালোবাসার আকাঙ্ক্ষাটা, প্রেমের আকাঙ্ক্ষাটা তার ভিতরে থাকবে। এই প্রেম, সেটা হতে পারে শিল্পের প্রতি প্রেম, সেটা হতে পারে মানুষের প্রতি প্রেম, সেটা হতে পারে সৃষ্টির প্রতি প্রেম। ওই সৃষ্টি সবসময় সৃষ্টিকারক। সেখানে সে যে কোনো একটা জিনিস সৃষ্টি করবেই, কিন্তু তার তৃপ্তি হবে না কখনোই সে জীবনের তৃপ্তি নিয়ে আসতে পারবে না, সৃষ্টি করে নিয়ে আসতে পারবে না, ভালোবাসা থেকে নিয়ে আসতে পারবে না, প্রেম থেকে নিয়ে আসতে পারবে না। সে সবসময় খেয়াল করবে যে সে নিজের তাকেও বুঝতেছে না। এই বিষয়গুলো এই শুক্রের ভিতরে সবসময় থাকবে। এই শুক্র সবসময় একটা নতুন কিছু করতে চাইবে। রাহুর আকাঙ্ক্ষা থেকে তার ভিতরে যে প্রেরণা তৈরি হবে, সেই প্রেরণা সবসময় ডিফারেন্ট। সে অন্যদেরকে আলাদা থাকবে, অন্যদেরকে আলাদাভাবে উপস্থাপন করবে, কিন্তু জাগতিক জগতে তাকে কেউ তার সৃষ্টিটাকে সে প্রাধান্য পাবে না, শুধুমাত্র ওই রাহু গ্রাসের কারণে। মানে চন্দ্র তো এখানে এফেক্টেড হয়ে গেছে। সেই কারণে তার ইমোশন, তার তার যে প্রেম, তার যে প্রজ্ঞা, সে কিছু সেখানে এস্টাবলিশ করতে পারবে না। এই 24 তারিখের শুক্র যাদের ভিতরে আছে, দেখবেন তারা সবসময় অন্যদেরকে অ্যানালাইজ করে। এটা একটা এক্সট্রা বিষয়, অন্যদেরকে অ্যানালাইজ করে। কারণ রাহু তাকায়, রাহু হচ্ছে খুঁজে, প্রেম খুঁজে, আবেগ খুঁজে, সেখান থেকে সৃষ্টি খুঁজে, এবং সৃষ্টিশীল মানুষদেরকে তার হচ্ছে সবসময় বেশি প্রাধান্য দেয়। তো এই আজকের এই কুম্ভ রাশিতে যে যুগটা তৈরি হয়ে গেছে, সে শনির মিত্র দিয়ে হওয়ায় এখানে আবার 24 তারিখে শুক্র পজিটিভ।
এই 24 তারিখে শুক্র যদি হরস্কোপ পজিটিভ গৃহ পায়, সে সবসময় এস্টাবলিশ করতে পারে, তার মিত্র ক্ষেত্র যদি পায় সেখানে এস্টাবলিশ করতে পারে। আর যদি না পায়, সে সবসময় আকাঙ্ক্ষায় পড়তে তার ভালোবাসা সবসময় নিঘাত হবে, নিঃস্বার্থ হবে, যেটা গুরুজি বলেছেন। কারণ চন্দ্র এখানে তার মমত্বকে একদম নির্যাসটুকু সে দিতে চায়, মানুষকে দিতে চায় এবং সে নিজে পেতে চায়। যতক্ষণ পর্যন্ত সে নির্যাস, নিষ্কণ্টক, নিষ্কলুক প্রেম ভালোবাসার সৃষ্টি না পাবে, ততক্ষণ সে সুস্থির থাকবে, তার অবজারভেশন থাকবে। এইটুকুই স্যার আমার আলোচনা। একটু ভালো জিনিস, অসংখ্য ধন্যবাদ। আরেকটু ভালো জিনিস আসতে হতো যে কোকিল হচ্ছে 2, আমরা যে ঋতুর কথা বলেছি এটা কোকিল 2 আর কাক হচ্ছে 4। তো বিশেষ করে যারা কর্ম চাই, ব্যবসা চাই, টাকা চাই, ধন চাই, দৌলত চাই, বাড়ি চাই, এই যত লোভ লালসা চাই চাই চাই, এমনকি একসঙ্গে টুইন বেবি চাই, এমন একজন ক্লায়েন্ট আমি পেয়েছি। বর্তমান যুগে চিকিৎসা পদ্ধতি এত উন্নত হয়েছে যে ধরেন আপনার বেবি হচ্ছে না, আবার ছেলে আছে আমি মেয়ে চাই। তো এটি তো সবাই চায় যে প্রথম ছেলে আছে পরে মেয়ে চাই। তো আমরা জানি যে এক্স ওয়াই একটা ক্রোমোজোম, মেয়েদের হচ্ছে ওয়াই ক্রোমোজোম আর ছেলেদের এক্স আর ওয়াই ক্রোমোজোম। এই একটি ক্রোমোজোম শুধুমাত্র পুত্র এবং কন্যা সন্তানের জন্ম দিতে সহযোগিতা করে। কিন্তু চিকিৎসাবিদ্যা, প্রথম পেজে ভিডিও অফ, আমি কি করব। তো এই যে ওয়াই ক্রোমোজোমকে প্রতিস্থাপন করে মায়ের গর্ভে প্রতিস্থাপন করে ছেলে সন্তান জন্ম দিচ্ছে। আবার এমনও ঘটনা ঘটেছে যে যার একসঙ্গে ছেলে মেয়ে কেউই নেই, সন্তান হয় না, 20 বছর ধরে তারা সন্তানের পিতামাতা হতে পারেনি, একই সঙ্গে এক্স এক্স এবং এক্স ওয়াই ক্রোমোজোম একসঙ্গে যুক্ত করে টুইন বেবি দিয়ে মা বাবার মুখে হাসি ফুটাচ্ছে। অর্থাৎ চিকিৎসাবিদ্যা এত গভীরে প্রবেশ করেছে যে মানুষের এক্স ওয়াই ক্রোমোজোমটাকে পর্যন্ত খুঁজে বের করতে পারে, খুঁজে বের করে প্রতিস্থাপন করে সেটি জন্ম দিতে পারে। অর্থাৎ রাহু এই যে চাই চাই চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে, তার সঙ্গে কিন্তু এই মমত্ব যুক্ত হয়েছে মা, অর্থাৎ মা যুক্ত হয়ে কাক কোকিলের মতো। বিশেষ করে কোকিল যেমন কাকের বাচ্চাকে, সে বাচ্চার জন্য সে পাগল, কার ডিম পেড়ে গেছে সে কিন্তু দেখেনি, কিন্তু বাচ্চা হওয়া পর্যন্ত সে হওয়া এবং কথা বলা যতক্ষণ না সে বুঝতে পেরেছে যে এটি মানে হ্যাঁ, কাকের বাচ্চা, ততক্ষণ পর্যন্ত না কোকিলের বাচ্চা কি যেন, এই যতক্ষণ না বুঝেছে ততক্ষণ সে কিন্তু সংগ্রাম চালিয়ে গেছে। অর্থাৎ এই রাহু তার যে চাওয়া পাওয়া লোভ লালসা সেটি মমত্বের ভিতর থাকে, সেটি বিশেষ করে ওই পেতে হবে, তার জন্য মার্ডার করে তারপরে নিতে হবে, ভাই ভাই দ্বন্দ্ব হবে কিন্তু দ্বন্দ্বের জন্য ভাইকে মেরে ফেলে সম্পত্তি নিতে হবে, এই ধরনের মানসিকতা কিন্তু 24 তারিখে শুক্রকে দেয় না। অর্থাৎ রাহু শনির মতো, যে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করার মতো। তো অর্থাৎ 24 তারিখের যে রাহু রয়েছে, অর্থাৎ রাহু তার্য, তার উপর জল ঢেলে দিয়েছে চন্দ্র। তো আগে জল ঢেলে কাদা জায়গায় বা ভিজা জায়গায় আগুন জ্বালতে বলা হয়েছে। তো ওই আগুনের গতি কি আর উঠবে? কত দূর উঠবে, কত ফোকাস করবে? তাতে তো আর এই হংকং এর বিল্ডিং মারা, মানে পুড়িয়ে যেমন 99 জন মারা গেছে, হংকং এর মতো বিশ্বের মানে দ্বিতীয় না আমি বলবো প্রথম বিলাসী রাষ্ট্র হচ্ছে হংকং, যেখানে এক রাত্রি এক নর্মাল হোটেলে রাত্রি যাপন করতে গেলে বাংলাদেশি টাকায় 50,000 টাকা লাগে, যা ইউরোপ আমেরিকাতেও মনে হয় লাগে। ইউরোপে তো লাগেনি, আমি নিজে জানি, জাপানেও লাগেনি, কিন্তু হংকং এ লেগেছে, আমার নিজের লেগেছে, আমি জানি। তো সেই অনুযায়ী এই যে 24 তারিখের যে শুক্র, এই শুক্র কিন্তু আসলে প্রকৃত শান্তি বুধাদিত্য যোগের থেকে বেশি শান্তি নিয়ে আসবে। কারণ হচ্ছে রাহুর যে উগ্রতা, রাহুর যে ক্ষিপ্রতা, সেটি কিন্তু সে কমিয়ে দেবে। আজকের প্ল্যানেটে দেখুন রাহু তার মূল ত্রিকোণে শনি যুক্ত হয়ে সে কিন্তু শান্ত হয়ে রয়েছে এবং চন্দ্রটা গিয়ে সেখানে অবস্থান করছে। অর্থাৎ 24 তারিখের সঙ্গে এই দিনে মিলানো যাবে, 15 তারিখের সঙ্গে যাবে না। তারপরে যদি আসি, দেখেন নিউমারোলজি শেখার মূল সিস্টেম হচ্ছে ভরণী নক্ষত্রের 2, অর্থাৎ ভরণী 2 নম্বর নক্ষত্র যোগ হচ্ছে 6 সংখ্যা সমান 8, এটা হচ্ছে শনি। কিন্তু হচ্ছে কি সংখ্যা 6 গৃহে আছে কোথায়? মঙ্গলের ঘরে। এই শনির সঙ্গে যোগ করেন মঙ্গলের ঘর সমান আবার 8, এই মিলে শনি।
আবার ঘরণীর পরে 9 2 11 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ফল্গুনী, অর্থাৎ 11 নম্বর নক্ষত্র আমরা শুক্রের ক্লাস করতেছি, সমান 6 2 8, এ আছে সিংহ রাশিতে।